সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে জিমে যাওয়ার জন্য সিঁড়ি দিয়ে নিচে নামতেই অবাক হয়ে যায় আরাব। পুরো বাড়িতে একটা উৎসব আমেজ। ডেকোরেশনের লোকেরা বাড়িঘর সাজাচ্ছে। তাওহিদ জামান আর মরিয়ম রহমান সবকিছুর তদারকি করছে, সঙ্গে নিবিড়ও আছে। আরাব দৌড়ে সিঁড়ি দিয়ে নিচে নেমে এসে জিজ্ঞাসা করল, কি ব্যাপার? এত ডেকোরেশন করা হচ্ছে কেন? কোনো উৎসব আছে নাকি? মরিয়ম রহমান আরাবের সামনে এসে দাঁড়িয়ে বলল, আফসিন আর পূর্বের বিয়ে। মরিয়ম রহমানের কথা শুনে আরাব ভীষণ অবাক হয়ে বলল, তোমার ভাই কি মেনে নিয়েছে ওদের? যে মানুষটা কাল তোমায় এত অপমান করেছে আম্মি, তারপরেও তুমি ওই বাড়িতে আফসিনের বিয়ে দেবে? আরাবের কথায় মরিয়ম রহমান বিরক্ত হলেন। আরাবকে বিরক্তির স্বরে বলে উঠলেন, ভাইজান মানুক আর না মানুক, পূর্ব আর আফসিনের বিয়ে আমি দিব। বিয়েটা হয়ে গেলে ভাইজান ঠিক ওদের মেনে নেবে। কিন্তু আম্মি, পূর্ব আর আফসিনের বিয়ে সম্পর্কে তোর কোনো কথা শুনতে চাই না আরাব। গতকাল তুই যে ব্যবহার করেছিস ভাইজানের সাথে, তার জন্য আজকে গিয়ে ওনার কাছে ক্ষমা চাইবি। আমার বোনের বিয়ে যাতা জায়গায় তোমরা দিয়ে দেবে, আমি কিছু বলবো না? যে বাড়িতে তোমার কোনো সম্মান নেই, সেই বাড়িতে আমার বোনের সম্মান থাকবে কি করে? উনি যদি কাল তোমায় অপমান না করত, তাহলে আমিও ওই কথাগুলো ওনাকে বলতাম না। তোমার অপমান আমি সহ্য করতে পারিনি, তাই ওগুলো বলেছি। যা হয়ে গেছে আরাব। তোর আম্মি যা বলছে তাই করবি তুই। ওদের বিয়েটা হয়ে গেলে আফসিন এর সাথে ওই বাড়িতে গিয়ে ইনশাদ ভাইয়ের কাছে ক্ষমা চাইবি তুই। তাওহিদ জামানের কথায় আরাব রেগে গিয়ে বলল, পারব না আমি। তাওহিদ জামান ধমকে বলে উঠলেন, দিন দিন তুই অবাধ্য হয়ে যাচ্ছিস আরাব। এমনকি তোর আম্মি আর বাবার কথাও তুই মানছিস না। বড়দের সাথে কেমন ব্যবহার করতে হয় এই শিখিয়েছি আমরা তোকে। যা বলছি সেটাই করবি তুই। এই নিয়ে আর তোর থেকে কোনো কথা শুনতে চাই না আমি। আরাব আর কোনো কথা না বলে হনহন করে বাড়ি থেকে বেরিয়ে গেল। তাওহিদ জামান নিবিড়কে বললেন, নিবিড়, নওশাদ সাহেবরা কখন আসবে বলতো? রওনা দিয়ে দিয়েছেন তো ওনারা? নয়তো কিন্তু এখানে এসে পৌঁছাতে আবার দেরি হয়ে যাবে। জি আঙ্কেল, বলেছি। আচ্ছা, পূর্ব ভাইদের বাড়ি থেকে আজকে কারা কারা আসবে? মরিয়ম রহমান বললেন, পূর্বের সাথে যখন কথা হয়েছিল কালকে, তখন বলেছিল ভাবি আর সমৃদ্ধিকে নিয়ে আসবে। ভাইজান তো অফিসে থাকে এই সময়। উনি মানছে না বলেই তো এভাবে বাধ্য হয়ে বিয়েটা দিতে হচ্ছে। বিয়েটা হয়ে গেলে তখন আর অস্বীকার করার কিছু থাকবে না। মানতে ঠিকই বাধ্য হবে। আফসিন দোতলা থেকে সিঁড়ি দিয়ে নামতে নামতে বলল, যদি না মানে আম্মি? তাওহিদ জামান এগিয়ে এসে মেয়ের সামনে দাঁড়িয়ে ওর কাঁধে হাত রেখে বললেন, আমার মেয়েটা কি ভয় পাচ্ছে? আমি তো জানতাম আমার মেয়েটা খুব স্ট্রং। কোনো কিছু ভয় পায় না। খুব সহজেই সবকিছু সামলে নিতে জানে। আমি ভয় পাচ্ছি না বাবা, কিন্তু। কোনো কিন্তু না। এসব নিয়ে এখন থেকেই ভাবিস না। এখন গিয়ে ব্রেকফাস্ট করে নে। একটু পরে মেকআপ আর্টিস্টরা চলে আসবে। আরাব কোথায়? নিবিড় এগিয়ে এসে বলল, তোর ওই ঘাটতাডা ভাই আবারও ঘাটতাডামি করে বেরিয়ে গেছে। আঙ্কেল আন্টির কথা শুনলই না। ওর কথা বাদ দে। চল ব্রেকফাস্ট করবি। আফসিন আর কিছু বলল না। নিবিড়ের সাথে ডাইনিং এ চলে গেল। ভাইজের বিয়ে নিয়ে অনেক আগে থেকেই এক্সাইটেড সমৃদ্ধি। গতকাল রাতে বিয়ের সিদ্ধান্ত হওয়ার পরই পূর্ব ওকে নিয়ে শপিং মলে যায়। সমৃদ্ধি নিজের পছন্দমতো একটা মেরুন কালারের লেহেঙ্গা কিনেছে। যত যাই হোক, ভাইজের বিয়ে বলে কথা। ভাইজের বিয়েটা নিয়ে আরও অনেক কিছুই ভেবে রেখেছিল সমৃদ্ধি। গায়ে হলুদ থেকে শুরু করে বৌভাত পর্যন্ত অনেক প্ল্যান ছিল, কিন্তু এখন সব হঠাৎ করেই হয়ে যাওয়ায় সমৃদ্ধি সেসব পূরণ করতে পারছে না। তবে অনন্যা বিয়েতে আসবে জেনে বেশ খুশি হয়েছে সমৃদ্ধি। ভেবেছিল অনন্যা থাকতে পারবে না। কিন্তু পরে যখন শুনেছে অনন্যাও আসবে, তখন সমৃদ্ধির খুশি দেখে কে? সবাই কাল একসাথে হবে, পূর্বের বিয়েতে একসাথে আনন্দ করবে, এসব ভাবতে ভাবতেই ঘুমিয়ে পড়ে সমৃদ্ধি। সকালে ঘুম থেকে উঠেই বিয়েতে যাওয়ার জন্য মেরুন কালারের লেহেঙ্গা সাথে ম্যাচিং জুয়েলারি পরে রেডি হয়ে নিল সমৃদ্ধি। ওই বাড়ির সবাই এই বিয়ে নিয়ে রাজি, কিন্তু আরাব এখনও রাজি হয়েছে কিনা সেটা নিয়ে সন্দেহ সমৃদ্ধির। যদি বিয়েতেও আরাব ঝামেলা করে? সবাই তৈরি হবার পর পূর্ব, ফাতেমা রহমান আর সমৃদ্ধিকে নিয়ে রওনা হয়ে গেল। পূর্বরা ঢাকায় এসে পৌঁছেছে কিছুক্ষণ আগে। আরাবদের বাসার ড্রয়িং রুমে ওদের কাছের কিছু আত্মীয় স্বজন আর ফ্রেন্ডরা আছে। রাইসাদের ইনভাইট করতে আফসিন নিষেধ করে দিয়েছে।
কারণ এই মেয়ে এখানে এসে আবার ন্যাকামো শুরু করবে। আর এই মেয়ের ন্যাকামো একদমই পছন্দ না আফসিনের। অননারাও কিছুক্ষণ আগেই চলে এসেছে। সমৃদ্ধি এসেই অননাকে জড়িয়ে ধরে বলল, আপু কেমন আছিস? এই তো ভালো, তুই কেমন আছিস? ভালো। আজকে খুব খুশি আমি, জানিস, ফাইনালি আফসিন আপুর সাথে ভাইয়ার বিয়েটা হতে পারছে। তবে বাবা মেনে নিলে আরও বেশি খুশি হতাম। আচ্ছা বাবার কথা ছাড়, তুই কিন্তু বেশ লাকি সমৃদ্ধি। নিজের হবু শ্বশুর বাড়িতে বিয়ের আগেই চলে এলি। যাকে একটা বার দেখার জন্য লুকিয়ে বাড়ি থেকে বেরিয়ে গ্যালারিতে গিয়েছিলি, আজ তারই বাড়িতে। তো তোর হবু জামাই কোথায়? অনন্যার কথায় সমৃদ্ধি কিছুটা লজ্জা পেল। আশেপাশে তাকিয়ে আরবকে খুঁজতে খুঁজতে বলল, দেখছি না তো। ড্রয়িং রুমে সোফায় আফসিন লাল রঙের একটা শাড়ি পরে বসে আছে। ওর ইচ্ছে ছিল একদম নর্মাল সাদামাটা বাঙালিদের মতো বিয়ে করবে। তাই অত গর্জিয়াস ব্রাইডাল লুক নেয়নি সে। ওর এক পাশে বসে নিবিড় ওকে এটা সেটা বলে খেপাচ্ছে। নিবিড়ের সাথে কথা বলার মাঝেই সমৃদ্ধির দিকে দৃষ্টি যেতেই সমৃদ্ধিকে ডাক দিল, সমৃদ্ধি, অনন্যা তোমরা ওখানে কি করছ? এদিকে এসো। সমৃদ্ধি আর অনন্যা দুজনেই এগিয়ে এলো। সমৃদ্ধি আফসিনের পাশে বসে বলল, মাশাল্লাহ, তোমাকে তো দারুণ লাগছে। আমার ভাইয়ার চয়েস আছে বলতে হবে। থ্যাংক ইউ। তোমাকেও খুব মিষ্টি লাগছে। আম শিওর আজকে আরব তোমার প্রেমে পড়বেই। সমৃদ্ধি লজ্জা পেয়ে মাথা নিচু করে নিল। নিবিড় পাশ থেকে হতাশ গলায় বলে উঠল, সে গুডেবালি। কেন? আরব কারো প্রেমে পড়বে? হাহ, তবেই হয়েছে। সমৃদ্ধি কি দেখতে খারাপ নাকি? আমি সমৃদ্ধির কথা বলছি না। সমৃদ্ধি তো ভীষণ ভালো দেখতে। তোর থেকে যা শুনলাম, সমৃদ্ধি আরবকে ভালোবাসে ভীষণ। কিন্তু সমস্যাটা হচ্ছে তোর ওই আনরোমান্টিক, বোরিং ভাইকে নিয়ে। একেই ওই বাড়ির উপর আরব ভীষণ রেগে আছে, আর তুই বলছিস সমৃদ্ধির প্রেমে পড়বে? নিবিড়ের কথা শুনে সমৃদ্ধি বলল, উনি এখনও আমাদের উপর রেগে আছেন? তোমাদের সবার উপর কিনা জানি না, তবে ইনশাদ আঙ্কেলের উপর রেগে আছে। সমৃদ্ধি আফসিনকে বলল, আপু ভাইয়া কোথায়? দেখছি না তো। পূর্ব দোতলায় গিয়েছে আরবের সাথে কথা বলতে। ওরা আসলেই বিয়ের কাজ শুরু হবে। মরিয়ম রহমানের কথায় পেছন ফিরে তাকাল সমৃদ্ধি। অনন্যা, সমৃদ্ধি দুজনেই মরিয়ম রহমানকে সালাম দিল। এই কয়দিনে সমৃদ্ধি আর অনন্যার সাথে ভীষণ ভাব হয়ে গেছে মরিয়ম রহমানের। সেদিন মরিয়ম রহমান আর তাওহিদ জামান ও বাড়িতে যাওয়ার পর থেকেই ওনাদের সাথে সবসময় কথা হয় সমৃদ্ধি আর অনন্যার। প্রায় মিনিট 20 পর পূর্ব আর আরব দোতলা থেকে সিঁড়ি দিয়ে নেমে আসছে। পূর্ব আরবকে অনেক করে বুঝিয়ে রাজি করিয়েছে। আরব প্রথমে বিয়েতে উপস্থিত থাকতেই চায়নি, সেজন্যই পূর্ব গিয়েছিল ওর সাথে কথা বলতে। সিঁড়ির দিকে চোখ পড়তেই শুভ্র রঙা পাঞ্জাবি পরিহিত আরবকে পূর্বের সাথে হাসি মুখে কথা বলতে বলতে নিচে নামতে দেখে চোখ আটকে যায় সমৃদ্ধির। মনে মনে ভাবতে থাকে, এত সুন্দর কেন আপনি? কেন আপনাকে দেখলে চোখ সরাতে পারি না আমি? আপনার ওই হাসির দিকে তাকালেই আমি আপনাতে হারিয়ে যাই। আপনার হাসির দিকে তাকালে আমার পৃথিবী উল্টপাল্ট হয়ে যায়। এ কেমন মায়ায় বেঁধেছেন আপনি আমায় আরব? আমি যে আপনাতে ভীষণভাবে আসক্ত হয়ে পড়েছি আরব। যে আসক্তি ইহজনমেও কাটবে না গি। সমৃদ্ধি এসব ভাবতে ভাবতে এখনও ঘোর লাগা দৃষ্টিতে আরবের দিকে তাকিয়ে আছে। চোখের সামনে কেউ তুড়ি বাজাতেই হুঁশে ফিরে সমৃদ্ধি। সামনে নিবিড়কে দাঁড়িয়ে থাকতে দেখে লজ্জা পেয়ে যায় সমৃদ্ধি। নিবিড় হাসতে হাসতে বলে, আমার আনরোমান্টিক বন্ধুটাকে দেখা শেষ হলে এবার আসতে পারো। তোমার ভাইয়ার বিয়ে শুরু হয়ে যাবে এখনই। সমৃদ্ধি দৌড়ে চলে যায় পূর্বের কাছে। এখানে সবাই উপস্থিত আছে। তাওহিদ জামান মজার ছলেই পূর্বকে বলেন, আমার এই ঘাটতারা ছেলেটাকে সোজা করলে কি করে? তাওহিদ জামানের কথায় পূর্ব হেসে ফেলল। আরব ওর বাবার এই কথায় রাগ করল কি না বোঝা গেল না। সে সোফায় বসে হাসিমুখে আফসিন আর নিবিড়ের সাথে কথায় ব্যস্ত। কিছুক্ষণের মধ্যেই পূর্ব আর আফসিনের কুবুল বলার মাধ্যমেই ওদের বিয়ে সম্পন্ন হয়। দুজনেই বেশ খুশি। অবশেষে দুজন দুজনকে সারা জীবনের জন্য জীবনসঙ্গী হিসেবে পেয়েছে। খাওয়া দাওয়ার পর বিকেলে পূর্বরা সবাই আফসিনকে নিয়ে রওনা দেয়া। নিবিড় আর আরব ও যাচ্ছে সাথে। তাওহিদ জামান ভেবেছিল আরব যাবে না, কিন্তু এখন আরব নিজে থেকেই ওখানে যেতে চাইছে। ছেলের হঠাৎ এমন পরিবর্তনে তাওহিদ জামান আর মরিয়ম রহমান ভীষণ অবাক হন।
বিদায়ের সময় আফসিন মরিয়ম রহমান আর তাওহিদ জামানকে জড়িয়ে ধরে কেঁদেছে। আরাব আর নিবিড় ওকে সামলে নিয়েছে। এখনও গাড়িতে আফসিনকে একপাশ থেকে জড়িয়ে ধরে বসে আছে আরাব। আফসিন এর মনটা বেশ খারাপ। এবার থেকে তাকে তার আম্মি, বাবা, ভাইকে ছেড়ে দূরে থাকতে হবে। আরাব আফসিনের দিকে তাকিয়ে বলল, আমার সিসের মন খারাপ কেন? ভালোবাসার মানুষটাকেও তো পেয়েছিস, তাহলে এখনও মুড অফ করে বসে আছিস যে? মন খারাপ হবে না? তোদের সবার থেকে দূরে থাকতে হবে এখন থেকে, এজন্যই ভালো লাগছে না। এখন তো আমি আর নিবিড় তোর সাথে যাচ্ছি, তাহলে আমার সিসকে এমন মুড অফ দেখতে আমার ভালো লাগে না। এবার তো একটু হাসবি নাকি? আফসিন হালকা হেসে আরাবকে জড়িয়ে ধরে বসল। ভাইবোনের এমন একটা সুন্দর মুহূর্ত সমৃদ্ধি ক্যামেরাবন্দি করে নিল। চলবে। রাত ১:১:০০টা। সমৃদ্ধিদের বাড়ির সদর দরজার বাহিরে সবাই দাঁড়িয়ে আছে। আর দরজার সামনে চোয়াল শক্ত করে রাগী দৃষ্টিতে পূর্ব, আফসিন আর ফাতেমা রহমানের দিকে তাকিয়ে আছেন ইনশাদ রহমান। বাবার এমন রাগী দৃষ্টি দেখে ভয়ে শুকনো ঢোক গিল সমৃদ্ধি। বাবার যা রাগ, পূর্ব আর আফসিনকে যদি বাড়িতেই ঢুকতে না দেয় সেটাই ভাবছে সমৃদ্ধি। ফাতেমা রহমানই প্রথমে বললেন, এভাবে রেগে দরজার সামনে দাঁড়িয়ে আছো কেন? ছেলের বিয়ে হয়েছে, কোথায় বউ নিয়ে হাসি মুখে ভিতরে ঢুকতে দিবে, তা না করে দরজার সামনে দাঁড়িয়ে আছো, দেখি শরত। ইনশাদ রহমান রাগী গলায় চিৎকার করে বলে উঠলেন, আমার নিষেধ সত্ত্বেও, আমার অনুমতি ছাড়া নিজের মর্জিতে ছেলের বিয়ে দিয়ে দিয়েছ? তোমাদের সবার সাহস খুব বেড়েছে, তাই না? ফাতেমা রহমান ও চেঁচিয়ে বলে উঠলেন, ছেলে তোমার একার না, ছেলেটা আমারও। আমার ছেলে কিসে ভালো থাকবে না থাকবে সেটা দেখার দায়িত্ব আমারও। তাই আমার ছেলে যাকে ভালোবেসে ভালো থাকবে সারা জীবন, তার সাথেই আমি ওর বিয়ে দিয়েছি। মরিয়মের মেয়েকে কিছুতেই আমি পূর্বের বউ হিসেবে মানব না। সেই এত বছর আগের ঘটনা নিয়ে এখনও পড়ে আছো তুমি? আপাতত তাওহিদ ভাইকে বিয়ে করে ভালো আছে, সুখেই আছে। তাহলে তো আর তাদের না মেনে নেয়ার প্রশ্নই আসে না। অবশ্য তোমাকে বলেই বা কী লাভ? তুমি তো শুধু তোমার নিজের কথাটাই সারা জীবন ভেবে এসেছ। নিজের ইচ্ছে সবার উপর চাপিয়ে দিতে চেয়েছ। আপা আর পূর্বের বেলায় সেটা পারোনি বলেই এত রাগ তোমার, তাই না? আরাব কিছুটা পিছনে দাঁড়ানো ছিল। এগিয়ে এসে ইনশাদ রহমানের সামনে দাঁড়িয়ে বলল, সরি আঙ্কেল। সেদিন আম্মির সাথে ওরকম ব্যবহার সহ্য হয়নি আমার, তাই মিসবিহেভ করে ফেলেছিলাম। আমিও প্রথমে আফসিন আর পূর্বের বিয়ের ব্যাপারটা মানতে পারিনি ঠিকই, কিন্তু পরে বুঝতে পারলাম যেখানে আমার বোন সুখে থাকবে সেখানেই ওর বিয়ে দেয়া উচিত। নয়তো আমার আম্মি আর আপনার মতো সম্পর্ক ছিন্ন হবে ভাইবোনের মধ্যে। আর আমি কিছুতেই আমার বোনের থেকে সম্পর্ক ছিন্ন করে দূরে থাকতে পারব না। ওদের তো বিয়ে হয়ে গেছে, দুজন দুজনকে ভালোবাসে। আপনি আফসিনকে মেনে নিন আঙ্কেল। ইনশাদ রহমান কিছু না বলে নিজের রুমে চলে গেলেন। ফাতেমা রহমান সবাইকে নিয়ে ভিতরে এসে বসলেন। অনন্যা আর নিলয়ও এখানেই এসেছে। কাল বৌভাতের অনুষ্ঠানের পর যাবে। নিবিড়, আফসিন, পূর্ব, আরাব, নিলয়, অনন্যা সবাই বসে আছে ড্রয়িং রুমে। সমৃদ্ধিদের বাসার ডাইনিং রুম আর ড্রয়িং রুম পাশাপাশি। ডাইনিং টেবিলে বসে আছে সমৃদ্ধি। অনন্যা সমৃদ্ধিকে ড্রয়িং রুম থেকেই ডাক দিল, কি রে ওখানে বসে আছিস কেন? এদিকে আয়। অনন্যার কথায় আরাবের দৃষ্টি সমৃদ্ধির দিকে পড়ল। সমৃদ্ধিও তাকাল। দুজনের দৃষ্টি এক হতেই সমৃদ্ধির মনের মধ্যে কেমন যেন অনুভূতি সৃষ্টি হল। সমৃদ্ধি দৃষ্টি সরিয়ে নিয়ে বলল, আমি চেঞ্জ করে আসছি, বলে দ্রুত নিজের রুমে চলে গেল। আরাব এখনও সমৃদ্ধির যাওয়ার পানে তাকিয়ে আছে। আফসিন আরাবকে হালকা ধাক্কা দিয়ে বলল, কিরে কি দেখছিস ওদিকে? আরাব স্বাভাবিক গলায় বলল, কিছু না। নিবিড় বলল, আচ্ছা একটা কথা বল তো আরাব, তুই যে লেভেলের ঘাটতারা ছিলি সেখান থেকে হঠাৎ এমন সোজা হলি কি করে? তুই কি আসলেই আরাব নাকি আরাবরূপী কোনো ভূত? আরাবের মেজাজটাই খারাপ হয়ে গেল নিবিড়ের কথা শুনে। রাগী গলায় বলল, কার ঘাড় মুটকানো খেতে ইচ্ছে করছে, আমার নাকি আমায় ভর করা ভূতের? এদের কথা শুনে সবাই হেসে ফেল। আফসিন বলল, কি শুরু করেছিস তোরা? এখানে এসেও একজন আরেকজনের পিছনে লাগছিস? ফাতেমা রহমান এসে বললেন, অনেক রাত হয়েছে তো, সবাই এবার খেতে এসো ডাইনিং এ। সমৃদ্ধি কোথায় অনন্যা? ওকেও ডেকে আন। সবাই ডাইনিং এ এসে বসল। এত সব খাবারের আয়োজন দেখে পূর্ব বলল, এত সব কখন অ্যারেঞ্জ করেছ?
সব ব্যবস্থা আমি আগেই করে রেখেছি। বাবা খাবে না? আফসিনের প্রশ্নে ফাতেমা রহমান বললেন। ওনাকে তুমি এখনো চেনো না। যে রাগ, কয়েকদিনেও ডাইনিং এ আসবে না আর। ওদের কথার মাঝেই অনন্যা আর সমৃদ্ধি এলো। সমৃদ্ধি লেহেঙ্গা পাল্টে একটা সোনালি রঙের থ্রিপিস পরে এসেছে। লম্বা চুলগুলো ভেজা। সমৃদ্ধির চুল ভেজা দেখে ফাতেমা রহমান রেগে গিয়ে বললেন, এত রাতে তুই গোসল করেছিস সমৃদ্ধি? নির্ঘাত অসুখ বাঁধাবি তুই। সমৃদ্ধি পূর্বের পাশের চেয়ার টেনে বসতে বসতে বলল, কিছু হবে না। ফাতেমা রহমান ও আর কিছু বললেন না। উনি জানেন এই মেয়েকে কিছু বলেও লাভ নেই, কোনো কথাই এখন কানে তুলবে না। উনি সবাইকে খাবার সার্ভ করে দিলেন। হাসিমজা করতে করতে ওদের ডিনার পর্ব শেষ হল। খাবারের পর পূর্ব আফসিনকে ওদের রুমে পাঠানো হল। নিবিড় আর আরাব এক রুমে শুয়েছে। নিবিড় একপাশে বেঘোরে ঘুমাচ্ছে। আরাবের শরীর বেশ ক্লান্ত, কিন্তু ঘুম আসছে না। নিজের বালিশে ঘুমিয়ে অভ্যস্ত আরাব। কোথাও যেতে হলেও সবসময় নিজের বালিশ নিয়ে যায় সাথে। কিন্তু এখানে ওর বালিশ ছাড়া ঘুম আসছে না। কিছুক্ষণ এপাশোপাশ করে উঠে বসল। বিরক্তিতে চোখমুখ কুঁচকে আসছে। পাশ থেকে ফোন হাতে নিয়ে বেডের হেডবোর্ডের সাথে হেলান দিয়ে বসল। ইনস্টাগ্রাম ওপেন করতেই ইনবক্সের একটা মেসেজ চোখ আটকে গেল। সমৃদ্ধি রহমান আইডি থেকে মেসেজ। মেসেজটা আরও বেশ অনেক দিন আগের। কেমন আছেন আপনি? মেসেজ দিব কি দিব না এই দোটানার মাঝে অবশেষে দিয়েই ফেললাম। জানি না কখনো দেখবেন কিনা। তবুও আজ নিজের মনের কোণে থাকা অনুভূতিগুলো প্রকাশ না করেও পারছি না। আপনাকে দেখার পর থেকে এই 4 বছরে আপনার প্রতি গড়ে ওঠা নাম না জানা অনুভূতিগুলো আমার হৃদয়ে আপনার জন্য আলাদা জায়গা তৈরি করে দিয়েছে। যার নাম ভালোবাসা। ভালোবেসে ফেলেছি আপনায় আমি। আপনার মায়ে তীব্রভাবে আসক্ত হয়ে পড়েছি আমি। যেই আসক্তি পৃথিবীর কোনো কিছু দিয়েই কাটবার নয়। জানি কখনো আপনি আমায় ভালোবাসবেন না, তবুও আপনাকে মনের কথা না জানিয়ে পারলাম না যে আমি শুধু আপনাতেই আসক্ত ও আরাব। আপনাকে ছাড়া কারো কথা এই জীবনে ভাবা অসম্ভব। যতদিন বেঁচে থাকব শুধুমাত্র আপনাকেই ভালোবাসব আমি। আর কাউকে নয় গে। মেসেজটা পড়ে একটা দীর্ঘশ্বাস ফেল আরাব। মনে মনে ভাবতে লাগল, কত বড় প্রপোজাল রে বাবা। মেয়েটাকে দেখে তো মনে হয় না এত কিছু ভাবতে পারে। তবে এত বড় প্রপোজালের ব্যাপারটা বেশ অদ্ভুত লাগল আরাবের কাছে। কারণ সব মেয়েরা শুধু লাভ ইউ, লাইক ইউ এই ধরনের নর্মাল মেসেজ দিয়ে ভর্তি করে রেখেছে ওর ইনবক্স। আর সমৃদ্ধির ব্যাপারটা বেশ ইউনিক লাগল। শেষ রাতে একটু ঘুমাতে পেরেছিল আরাব। ভোর হতেই ঘুম ভেঙে যায় তার। পাশে তাকিয়ে দেখে নিবিড় এখনো ঘুমে বিভোর। ফোন হাতে নিয়ে টাইম দেখে নীল। 5:30 বাজে। বিছানা থেকে নেমে দাঁড়াল। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসে ব্যাগ থেকে একটা অফ হোয়াইট রঙের ফুলহাতা শার্ট গায়ে জড়িয়ে রুম থেকে বেরিয়ে এল। সারারাত ধরে এক রুমের মধ্যে থাকতে থাকতে বোর হয়ে গেছে আরাব। রুম থেকে বেরিয়ে ডাইনিংয়ে আসতেই ফাতেমা রহমানকে দেখতে পেল। উনি ফজরের নামাজ পড়ে এসে সকালের নাস্তার জন্য সবকিছু প্রস্তুত করছেন। ফাতেমা রহমান আরাবকে দেখে এগিয়ে এসে বললেন, আরাব তুমি এত সকাল সকাল উঠে গেলে যে? আসলে রাতে ঠিকমতো ঘুমাতে পারিনি। জায়গা চেঞ্জ হওয়ার কারণে? তেমনটাই। চা, কফি কিছু খাবে? না আন্টি। তুমি বাগান বা ছাদ থেকে ঘুরে আসতে পারো আরাব, ভালো লাগবে। ছাদে যাব? এত জিজ্ঞেস করার কি আছে? যাও, সিঁড়ি এদিকে। আরাব ঘর থেকে বেরিয়ে ছাদের সিঁড়ি দিয়ে খানিকটা উপরে উঠতেই দেখল ছাদের দরজা খোলা। দরজা খোলা দেখেই বুঝতে পারল ছাদে কেউ আছে। কিন্তু এই ভোরে ছাদে কে থাকবে সেটাই ভেবে পেল না আরাব। এখনও তো দিনের আলো ঠিকভাবে ফোটেনি। আরাব দ্রুত সিঁড়ি বেয়ে ছাদের দিকে পা বাড়াল। ছাদে এদিক ওদিক তাকিয়েও কাউকে দেখতে পেল না। যেহেতু দিনের আলো এখনও পুরোপুরি ফুটেনি তাই চারপাশ কিছুটা অন্ধকার। হঠাৎ ছাদের পূর্ব দিকের রেলিং এর উপর একটা মেয়ের অবয়ব দেখতে পেল। এই সকালে এই বাড়ির কোনো মেয়ে ছাদে উঠে এভাবে বসে আছে ঠিক বুঝতে পারছে না আরাব। কিছুটা কাছাকাছি গিয়ে পিছন থেকে মেয়েটির উদ্দেশ্য বলল, হু আর ইউ, এই ভোরে ছাদে কি করছ? আরাবের গলার স্বর পেয়ে চমকে পিছন ফিরে তাকাল সমৃদ্ধি। এই ভোরবেলা আরাবকে ছাদে একদমই আশা করেনি সে। চোখ বন্ধ করে প্রকৃতিকে অনুভব করছিল সমৃদ্ধি। কিন্তু হঠাৎ এভাবে আরাবকে দেখে দ্রুত রেলিং থেকে নেমে এল। আরাবও কিছুটা এগিয়ে আসতেই সমৃদ্ধির মুখটা দেখতে পেল। অবাকের স্বরে বলল, তুমি?
এ ভোরবেলা ছাদে কি করছ? আমি সবসময় ভোরবেলা ছাদে আসি। আমার ভোরের সময়টা এখানেই কাটে। কিন্তু আপনি না ঘুমিয়ে এখানে কি করছেন? ঘুম হয়নি রাতে? কেন? সব কোশ্চেনের অ্যান্সার দিতে হবে? বলে আরাব ছাদের আরেক পাশে চলে গেল। সমৃদ্ধি অবাক হয়ে আরাবের দিকে তাকিয়ে রইল। আরাবের কাছে এগিয়ে গিয়ে বলল, বুঝেছি, আপনাদের অত বড় বাড়ি থেকে এসে আমাদের এই সাধারণ বাড়িতে ঘুম হচ্ছে না, তাই তো? সমৃদ্ধির কথায় পেছন ফিরে তাকাল আরাব। প্রত্যুত্তরে কিছু না বলে আকাশের দিকে তাকিয়ে রইল। সমৃদ্ধি আবারও বলল, বাবা যদি ফুপিমনিকে অনেক আগেই মেনে নিত তাহলে আপনাদের আরও অনেক আগেই চিনতাম। এ বাড়িতেও আসা হতো আপনাদের। তখন এ বাড়ির সাথেও অভ্যস্ত হয়ে যেতেন। আরাব আকাশ পানে তাকিয়েই স্বাভাবিক গলায় প্রশ্ন করল, কেন, এই বাড়ির সাথে অভ্যস্ত হওয়া বুঝি খুব দরকার? আরাবের কথাগুলো কেমন যেন লাগল সমৃদ্ধির কাছে। এর প্রত্যুত্তরে কি বলবে ভেবে পেল না সে। মনে মনে ভাবতে লাগল, মানুষটা এমন কেন? এভাবে কথা বলে কেন? কালকে তো বাবার সাথে কত ভালোভাবে কথা বলেছিল। এমনকি ভাইজা, আপু, আম্মু সবার সাথেই কত সুন্দরভাবে কথা বলল। তবে আমার সাথেই এমন কেন? চলবে।